আজকে আমরা ক্লাস 12 এর ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন শুরু করতে চলেছি। তো এটা খুব একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন এবং অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট নিয়ে আমাদের বোর্ড এক্সামে 8 নম্বরের কোশ্চেন আসে। তো এর আগে আমরা ইলেকট্রোস্ট্যাটিক পড়েছি, সেখানে 8 নম্বর গেছে। তারপরে পড়েছি কারেন্ট ইলেকট্রিসিটি, সেটা 8। তারপরে পড়েছি ম্যাগনেটিজম, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, 8 নম্বর। নেক্সট এবার 8 মার্কসের একটা পার্ট, ইউনিট 4 বলতে পারি আমরা, সেটা হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন অ্যান্ড এসি। তো ফার্স্ট আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন শুরু করি। তো আগের আমরা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট কি দেখেছি, ওরস্টেড কি প্রমাণ করেছিলেন, কি দেখিয়েছিলেন? এক্সিস্টেন্স of magnetic field, existence of magnetic field due to current flowing in a conductor. ওরস্টেড দেখেছিলেন কোন একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করলে তাকে ঘিরে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়। তিনি এটা পরীক্ষা, ওরস্টেডের পরীক্ষা সবাই পড়েছে। অ্যাম্পিয়ার কি ডিরাইভ করেন? অ্যাম্পিয়ার ডিরাইভ করেন ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অফ magnetic field intensity। ওকে, ওরস্টেডের পরীক্ষা শুধু জানা গিয়েছিল, পরবর্তীকালে অ্যাম্পিয়ার কি ডিরাইভ করেছিলেন, এক্সপ্রেশন এনেছিলেন ম্যাগনেটিক ফিল্ড অফ ইন্টেন্সিটি ডিউ টু এনি কারেন্ট ফ্লোয়িং ইন এ কন্ডাক্টর। কোনো তড়িৎবাহী তারের জন্য তার চারিদিকে যে চুম্বক ক্ষেত্র তৈরি হয় তার জন্য এক্সপ্রেশন এনেছেন অ্যাম্পিয়ার। এছাড়াও বায়োট সাভার্টের পরীক্ষায় দেখেছি, বায়োট সাভার্ট তিনি কি করেছিলেন, ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, ডিরেকশন অফ বি ভেক্টর আর ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর, এটা দেখিয়েছিলেন। তো এইগুলো তাহলে কিসের জন্য হচ্ছে? কারেন্ট ফ্লো হলে সেখানে একটা ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে। পরবর্তীকালে ফ্যারাডের মাথায় এলো আমরা কি অপোজিট বা বিপরীত প্রক্রিয়া ঘটতে পারে, মানে দেখি বিপরীত প্রক্রিয়া ঘটা সম্ভব এখানে। লেকিন ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু কারেন্ট ফ্লোয়িং ইন এ কন্ডাক্টর, এবার যদি উল্টোটা হয়, কারেন্ট ক্রিয়েট হবে ডিউ টু ম্যাগনেটিক ফিল্ড, মানে উল্টোটা। এতদিন এই যে আমরা যা যা পড়েছি সেখানে কারেন্ট ফ্লোয়ের জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছিল, তার এফেক্টগুলো আমরা দেখেছি। এবার যদি উল্টোটা দেখি, এটা পড়েছিলাম ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, কারেন্টের যে ম্যাগনেটিক এফেক্ট। এবার যদি উল্টোটা হয়, ম্যাগনেটিক ফিল্ডের জন্য কারেন্ট যদি তৈরি হয় কিনা, সেটাই হচ্ছে ম্যাগনেটিক ইন্ডাকশন। 1831 সালে মাইকেল ফ্যারাডে প্রথমে রিভার্স প্রসেসটা অবজার্ভ করেন এবং তিনি দেখান ম্যাগনেটিক ফিল্ডের জন্য কোনো যদি ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স বা চৌম্বক বলরেখা যদি কোনো একটা ক্লোজ লুপের ভেতর দিয়ে কাট করে এবং সেটা চেঞ্জড হয়, পরিবর্তন হয়, তখন ওই লুপের মধ্যে একটা কারেন্ট ফ্লো করে যেটা কন্ডাকশন কারেন্টের অপোজিট দিকে। কন্ডাকশন কারেন্ট ব্যাটারি জুড়লে যেদিকে কারেন্ট ফ্লো করে এটাকে বলা হচ্ছে ইনডিউসড কারেন্ট, তার ডিরেকশনটাকে বলা হয় ব্যাক ইএমএফ জেনারেট হয়, বিপরীতমুখী ইএমএফ তৈরি হয়। তো এটাকে বলা হচ্ছে ইন্ডাকশন, ইনডিউসড কারেন্ট। তাহলে ইনডিউসড কারেন্ট ফ্যারাডে কখন দেখলেন? ফ্যারাডে দেখালেন বা তিনি অবজার্ভ করলেন যদি কোনো ক্লোজ কারেন্ট লুপের ভিতর দিয়ে, কন্ডাক্টিং লুপের ভিতর দিয়ে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স, কিছুই নয়, একটা তোমরাও করতে পারো বাড়িতে, যদি তোমাদের কাছে একটা গ্যালভানোমিটার থাকে, একটা কয়েল জড়িয়ে তার দুটো কয়েলের দুটো প্রান্তে একটা গ্যালভানোমিটারে আটকে দিলাম,
এই কয়েলের মাঝখানে যে ফাঁকা স্থান আছে, কয়েল জড়িয়েছে, সেই ফাঁকা স্থানের ভেতর দিয়ে একটা ম্যাগনেট দণ্ডচুম্বককে যদি ধীরে ধীরে নিয়ে যায়, তাহলে দেখবো গ্যালভানোমিটারের কাঁটাটা বিক্ষিপ্ত হচ্ছে। তো এটা খুব একটা সহজ পরীক্ষা, আমি যদি পারি তোমাদের দেখাবো। তো যাই হোক, তো আছে আমার কাছে, একটু দেখতে হবে কোথায় আছে, অতটা খেয়াল নেই আবার, তাহলে ওই জিনিসটা তৈরি করা ছিল। তো যাই হোক, 1831 সালে মাইকেল ফ্যারাডে দেখালেন, বা তিনি এক্সপেরিমেন্টালি প্রুভ করলেন, গ্রেট এক্সপেরিমেন্টাল মাইকেল ফ্যারাডে একজন। তো তিনি প্রুভ করলেন অপোজিট বা রিভার্স যে প্রসেস সেটা সম্ভব, এবং সেটা দেখিয়েছিলেন। তিনি কি করে দেখিয়েছিলেন ছবিতে দেখে। আমি যেটা বলছিলাম, এটাই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইন্ডাকশন মানে কি, কারেন্ট তৈরি হবে ম্যাগনেটিক ফিল্ডের জন্য। তো আমরা যদি এরকম করে একটা কয়েল করে নিই, যেখানে একটা গ্যালভানোমিটার জুড়ে দিয়েছি, কোন দিকে একটা ঘুরছে, আমি দেখাচ্ছি না, গ্যালভানোমিটার। তো এখানে এর যে অ্যাক্সিস, যার উপর এটাকে জড়িয়েছি, একটা কয়েল আছে, একটা কারেন্ট কয়েল, এখানে একটা আমরা কি করলাম, বার ম্যাগনেট এনে এদিকে নর্থ পোল, এদিকে সাউথ পোল, এই নর্থ পোলটাকে কাছে আনছি। নর্থ পোল যদি কাছে আনা হয়, দেখা যাবে সঙ্গে সঙ্গে এখানে একটা অ্যান্টি ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করছে। মানে এই ডিরেকশন। সিমিলারলি তাহলে নর্থ পোলটাকে যদি আস্তে আস্তে কাছে আনা হয়, মানে ম্যাগনেটিক ফিল্ডটাকে নিয়ে আসে। সিমিলারলি যদি উল্টোটা ভাবে, সেই সঙ্গে গ্যালভানোমিটার কাঁটার বিক্ষেপ আমরা দেখতে পাবো। যদি সাউথ পোল নিয়ে আসি, তোমরা এটা ক্লাস 10-এ পড়েছিলে, তাহলে এখানে একটা ক্লকওয়াইজ কারেন্ট ফ্লো করতে আরম্ভ করবে। ক্লকওয়াইজ মানে এইদিকে, আর অ্যান্টি ক্লকওয়াইজ মানে এইদিকে, বুঝতেই পারছো। কারেন্টটা ফ্লো করছে এই ডিরেকশনে, অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হচ্ছে ক্লকওয়াইজ। মানে প্রত্যেকটা কারণ বুঝবো কেন উল্টো দিকে হচ্ছে, বা সেটা আমরা বুঝে যাব। এইভাবে আমরা যদি এখানে অ্যাক্সিস দেখিয়ে দিই, তাহলে নর্থ পোলকে কাছে আনলে বা সাউথ পোলকে কাছে আনলে কি হচ্ছে, ফ্যারাডে বললেন ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স বা চৌম্বক বলয়ের, তো সেটা জিনিসটা কি আমাদের আগে বুঝতে হবে, বুঝে আমরা আস্তে আস্তে আমাদের আলোচনায় এগিয়ে যাব। তো ইনডিউসড কারেন্টের দিক নর্মাল কারেন্টের সবসময় অপোজিট হয়, সেই জন্য এটাকে বলা হচ্ছে, এখানে যে ইএমএফ জেনারেট করবে, মানে তড়িৎচালক বল আবিষ্ট হবে, তাকে বলা হচ্ছে ব্যাক ইএমএফ। ব্যাক ইএমএফ, এটাকেই বলা হচ্ছে ইনডিউসড ইএমএফ। ওকে, তো যাই হোক, এটা আমরা ব্যাক ইএমএফটা কি, কিভাবে হচ্ছে, ডিরেকশনটা কেন অপোজিট, সেটা আমরা বুঝতে পারবো। তো ফান্ডামেন্টাল জায়গাটা আমি বললাম। তো এরপর আমরা চলে যাব নেক্সট আমাদের ম্যাগনেটিক ফ্লাক্স, যেটা আমাদের এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আগের চ্যাপ্টার পর্যন্ত আমরা পড়েছিলাম কারেন্ট ফ্লো করলে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয়, এটা হচ্ছে তার রিভার্স প্রসেস। ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হলে কারেন্ট ক্রিয়েট হচ্ছে। তো ম্যাগনেটিক ফ্লাক্স, তুমি ইলেকট্রিক ফ্লাক্স পড়েছো, সিমিলার জিনিস, একই রকম জিনিস। এটা হচ্ছে ফাই এম, এমটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের জন্য, যেমন পি কে লিখতাম পিএম ডাইপোল মোমেন্ট, পোল স্ট্রেন্থ কে লিখতাম কিউএম, ঠিক তেমনই এটা হচ্ছে ফাই এম হবে। তো ম্যাগনেটিক ফ্লাক্স মানে কি, ধরো কোন একটা তল আছে এরকম, যেটা প্লেন,
এই প্লেনের উপর ছোট্ট একটা এরিয়া নিলাম, তার তলের যে নর্মাল ডিরেকশন পারপেন্ডিকুলারলি ড্রন নর্মাল ডিরেকশনটা আমি দেখালাম। তো নর্মাল এটাকে নর্মাল আগে এরকম ভাবে দেখায়, জিনিসটা ভালো হবে। অঙ্কটা দেখানো কঠিন, সাইড দিতে এই ডিরেকশন, এটা হচ্ছে নর্মাল। তো এবার আমরা ম্যাগনেটিক ফিল্ডটা দেখাই। তো এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, এই ডিরেকশনে এখান থেকে ছেদ করে চলে যাচ্ছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো কি করে কাট করে চলে গেল, এই পয়েন্টগুলোকে ছেদ করেছে। কিছু ছেদ করেনি দেখিয়ে দিই বাইরে। দিস ইজ ম্যাগনেটিক ফিল্ড। ছবিটা আসছে ঠিকঠাক? বাহ, তো দিস ইজ ডিএস। ওকে, তো এরিয়া ভেক্টর সবসময় কোন দিকে হয়? পারপেন্ডিকুলারলি ড্রন নর্মাল ডিরেকশন হয়। কোন একটা এরিয়া যদি আমরা নিই, দিস ইজ এরিয়া ভেক্টর, এই ডিরেকশনটা সবসময় আউটওয়ার্ড আর পারপেন্ডিকুলার ডিরেকশনে। তাহলে এই ক্ষেত্রে ডিএস ভেক্টর যেটা নিয়েছি, this is must be equals to ds n cap, তাহলে এরিয়ার ভ্যালুটা হলো ds, ডিরেকশনটা হলো n cap, and this is the uniform magnetic field. তো magnetic flux, this is B, magnetic field. What is magnetic flux? তো এই যে অ্যাঙ্গেলটা এরিয়া ভেক্টরের সঙ্গে বি এর যে অ্যাঙ্গেল সেটা থিটা, তাহলে কম্পোনেন্ট অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যালং এন ক্যাপ, তাহলে এন ক্যাপ বরাবর বি ভেক্টরের কম্পোনেন্ট বি cos থিটা। কেন এটা বার করলাম? ম্যাগনেটিক ফ্লাক্স মানে কোন তলের ভিতর দিয়ে, চৌম্বক ক্ষেত্রে রাখা কোন তলের ভিতর দিয়ে মোট কতগুলি চৌম্বক বল রেখা লম্বভাবে অতিক্রম করে, মানে এন ক্যাপ ডিরেকশনে কতগুলো বলরেখা মোট যাচ্ছে। তার মানে লম্বভাবে কতগুলো যায় যদি সেটা বার করতে হয়, তার জন্য আমরা বিটা যদি এখন লম্ব দিকে নিই, তার সঙ্গে একটা অ্যাঙ্গেল করে আছে, তার জন্য আমরা তার পারপেন্ডিকুলার ডিরেকশনে তার কম্পোনেন্টটা ক্যালকুলেট করে নিলাম। দিস ইজ বি cos থিটা, থিটা অ্যাঙ্গেলের উপাংশ কম্পোনেন্ট। ওকে, তো তাহলে এই যে ছোট ডিএস এরিয়াটা আমরা নিয়েছি, যে এরিয়াটা কল্পনা করেছি, এই যে এরিয়াটা আমরা নিয়েছি, তাহলে ডিএস এরিয়ার ভিতর দিয়ে তাহলে কি বলা হলো? চৌম্বক ক্ষেত্রে রাখা কোন তলের ভিতর দিয়ে মোট কতগুলো চৌম্বক বলরেখা লম্বভাবে অতিক্রম করে, বা টোটাল নাম্বার অফ লাইনস অফ ফোর্স passing through any plane in perpendicular direction which is placed in a uniform or non-uniform magnetic field. Okay, then phi equals to d phi, magnetic flux for this smallest area, ক্ষুদ্র ক্ষেত্রফলের জন্য ম্যাগনেটিক ফ্লাক্স যদি d phi ধরি, তো d phi টা তাহলে কত হবে? পার ইউনিট এরিয়াতে যতগুলো লাইনস অফ ফোর্স যায় সেটা হলো b, দেন পারপেন্ডিকুলার ডিরেকশনে হলো b cos থিটা, একক ক্ষেত্রফলে কতগুলো যাচ্ছে? b cos থিটা, তাহলে ds cos ক্ষেত্রফলে যাবে ইনটু ds, একক ক্ষেত্রফলে অতিক্রান্ত বলরেখার সংখ্যা হলো b, তাহলে লম্ব দিকে কতগুলো যাচ্ছে? b cos থিটা সংখ্যক, তাহলে নাম্বার অফ লাইনস অফ ফোর্স পার ইউনিট এরিয়া, এটাকে আমরা বলছি ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, যেটাকে b বলা হচ্ছে এখানে, চৌম্বক ফ্লাক্স ঘনত্ব, প্রবাহ ঘনত্ব। তাহলে এটা চলে আসছে, এখানে ক্ষেত্রটাকে প্রবাহ ঘনত্ব বলে লিখব b ডট ds। তাহলে যদি এটা ds টা বলে টোটাল এরিয়াটা বার করতে গেলে দেন টোটাল phi সারফেস ইন্টিগ্রাল, ডাবল ইন্টিগ্রেশন দিতে পারি বা একটা ইন্টিগ্রেশন দিয়ে নিচে একটা s লিখব b ডট ds, or ডাবল ইন্টিগ্রেশন b ডট, আমরা এরকম লিখতে পারি n ক্যাপ ds, কারণ ds টা মানে আমরা শিখেছি, কত শিখেছি? ds টা মানে শিখেছি
আমাদের n ক্যাপ ইনটু ds। ওকে, তাহলে এটা হচ্ছে ফ্লাক্স ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের সূত্র। কোন তলের ভেতর দিয়ে কতগুলো বলরেখা অতিক্রম করবে সেটাকে আমরা ম্যাগনেটিক ফ্লাক্স বলবো, এবং সেটা আমরা পেয়ে গেলাম। এরপর চলে আসি তাহলে ফ্লাক্সের ইউনিট। ফ্লাক্সের ইউনিটগুলো আবার বুঝে নিতে হবে। তো ইউনিট অফ ফ্লাক্স ছবিটা একটু মুছে দিয়ে এবার। তো নরমাল সূত্র হচ্ছে phi equals to b dot s। তাহলে ফ্লাক্স phi m equals to this is b dot s। আর যদি আমাদের ইন্টিগ্রেশন দিয়ে করতে হয় সেটাও আমরা জানি, কি পেলাম, সারফেস ইন্টিগ্রাল b dot ds, বা ডবল ইন্টিগ্রেশন দিয়ে s লিখতে হবে না তাহলে। ওকে, তো যাই হোক, ইউনিট ক্যালকুলেশন করি বা ডাইমেনশন ক্যালকুলেশন করি। phi এর SI ইউনিট ওয়েবার। SI একক হচ্ছে ওয়েবার, আর সিজিএস আর গসিয়ান একক হলো ম্যাক্সওয়েল। এটা phi এর একক বা ফ্লাক্সের একক। এদের সম্পর্ক হচ্ছে 1 ওয়েবার ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল। তাহলে বি এর এককগুলো কি হতে পারে? বি এর একক যদি যাই দেখো, তার ডাইমেনশনালি বি এর ইউনিট হচ্ছে phi এর ইউনিট বাই এস এর ইউনিট। মাত্রিক কতভাবে আমরা বলতে পারি, আমরা মাত্রাটাও শিখে নেব। তাহলে এসআই ইউনিট, তাহলে বিটাকে কি বলা হলো এখানে, বিটা এখানে চলে এলো, দেখো ফ্লাক্স বাই এরিয়া, দ্যাট ইজ ফ্লাক্স পার ইউনিট এরিয়া, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, চৌম্বক প্রবাহ ঘনত্ব, ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বা চৌম্বক আবেশ ভেক্টর, ইন্ডাকশন ভেক্টর। এই চ্যাপ্টারে বিয়ের নাম, বিয়ের অনেক নাম, অনেক রকম নাম হতে পারে। তো ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বা ম্যাগনেটিক ইন্ডাকশন ভেক্টর। তাহলে এসআই ইউনিট কি হবে, ওয়েবার মিটার ইনভার্স 2। সিজিএস ইউনিট বা গসিয়ান ইউনিট কি হবে, ম্যাক্সওয়েল সেন্টিমিটার ইনভার্স 2। এখান থেকে তো এটাকে আমরা বলছি টেসলা, এটাকে বলছি ওরস্টেড বা গস। ওরস্টেড বা গস। ওকে, ক্লিয়ার, দেখা যাচ্ছে সব। তো এদের মধ্যে রিলেশন যদি আমরা তৈরি করতে চাই, 1 টেসলা আমাদের প্রবলেমে কাজে লাগবে, তার জন্য এটা শিখিয়ে দেবো। সমান তাহলে আসছে দেখো 1 ওয়েবার মানে 10 টু দি পাওয়ার 8 ম্যাক্সওয়েল, আর পার 1 মিটার স্কয়ার মানে 10 টু দি পাওয়ার 4 সেন্টিমিটার স্কয়ার, দ্যাট ইজ 10 টু দি পাওয়ার 4 গস। তাহলে 1 টেসলা ইকুয়ালস টু 10 টু দি পাওয়ার 4 গস। এটা আমাদের অঙ্ক কাজে লাগবে, এই চ্যাপ্টারের অঙ্কতে খুবই কাজে লাগবে, এটা যেন মনে থাকে। আর এই রিলেশনটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এবার আমাদের চলে যেতে হবে নেক্সট যে আলোচনা, সেটা হলো ফ্লাক্স কিভাবে চেঞ্জ হতে পারে, ফ্লাক্সের চেঞ্জ। ফ্লাক্স চেঞ্জ হলে ইনডিউসড হবে, ইএমএফ ইনডিউসড হবে ফ্যারাডের ল অনুসারে। তো ফ্যারাডের ল তোমরা ক্লাস 10 একবার পড়ে এসছো, সবাই জানো। তো ধরো কোনো একটা পোল আছে, নর্থ পোল।
তো তার থেকে একটা এরিয়া রাখলাম, দিস ইজ এরিয়া, তার নর্মাল ডিরেকশন এটা, এই ডিসটেন্সটা হলো এক্স। তো এখান দিয়ে ম্যাগনেটিক লাইনস অফ ফোর্স গুলো বেরোচ্ছে। এবার ফ্লাক্স যদি এটা যদি কাছে আসে তাহলে বিটা চেঞ্জ হবে, কারণ ডিসটেন্স যত কমছে তত নাম্বার অফ ফ্লাক্স লাইনস অফ ফোর্স বাড়ছে। বা এরকম ভাবতে পারি যত কাছে আসবে তো বি এর মান চেঞ্জ হবে, দূরে গেলেও চেঞ্জ হবে। তাহলে ফ্লাক্স এর পরিবর্তন হচ্ছে বি ভেক্টরের পরিবর্তনের সাথে। যত আমরা এটাকে কাছে নিয়ে আসছি তাহলে তার জন্য ম্যাগনেটিক ফিল্ডটা একটু স্ট্রং হচ্ছে, বা এরকম ভাবতে পারি নাম্বার অফ লাইনস অফ ফোর্স ইনক্রিজ করছে। একটা ভাবতে পারি ধরো কোনো একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে, ডাউনওয়ার্ড ম্যাগনেটিক ফিল্ড। এখানে একটা আমরা this is area suppose, তো ডেল্টা এস এইটাকে যদি মুভ করাই, এই জিনিসটাকে যদি স্লাইডারটাকে যদি মুভ করাতে থাকি তাহলে দেখো নির্দিষ্ট ভেলোসিটি নিয়ে যদি মুভ করে তাহলে ফ্লাক্স কিন্তু চেঞ্জ হবে ডেল্টা এস চেঞ্জের জন্য। এই যে এরিয়াটা এটা যদি একটা ডেল্টা এস ভাবি, আমি এটাকে ডেল্টা এস বলছি, এটা যদি ডেল্টা এস ভাবি তাহলে এটা যত চেঞ্জ হবে দিকে সরবে তত এরিয়াটা চেঞ্জ হবে। ওকে, সেটাও ভাবে যেতে পারে, কিংবা ধরো ইনিশিয়ালি এটা এখানে ছিল সেখান থেকে এখানে গেল, দরকার নেই এইটাই। তাহলে ফ্লাক্সের পরিবর্তন দ্বিতীয় ক্ষেত্রে দেখলাম এরিয়া চেঞ্জের জন্য। ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে এখান দিয়ে যতগুলো লাইনস অফ ফোর্স পাস করছে, যদি এরিয়াটা বাড়ে তাহলে লাইনস অফ ফোর্স বাড়বে, যদি এরিয়াটা কমে তাহলে লাইনস অফ ফোর্সটা কমে যাবে। তাহলে ফ্লাক্সের পরিবর্তন ডেল্টা এস এর পরিবর্তনের জন্য। ওকে, এটা একটা হতে পারে। আবার কোন একটা ম্যাগনেটিক ফিল্ডে যদি একটা আর্মেচারকে রাখি, সাপোজ দিস ইজ অ্যান আর্মেচার বা ক্লোজ লুপ, তো এটা রোটেট করছে, ওমেগা বেগে রোটেট করছে, এইভাবে রোটেট করছে, এরকম ছিল এইভাবে রোটেট করছে। তাহলে দেখো এর যে এরিয়া ভেক্টর, এখানে তার এরিয়া ভেক্টর আছে, ইনিশিয়াল অ্যাঙ্গেল, আমাদের যে ফ্লাক্সের সূত্র পড়েছি বি এস cos থিটা, বি এস cos থিটা। তাহলে দেখো ডি এর চেঞ্জের জন্য ফাই চেঞ্জ হলো, এস এর চেঞ্জের জন্য হলো থিটা। কিভাবে থিটা? এর এই যে সারফেস তার নরমাল ডিরেকশনে ইউনিট ভেক্টর এটা, তো ইনিশিয়াল অ্যাঙ্গেল বিটুইন এরিয়া ভেক্টর এন্ড বি ভেক্টর ইজ 90 ডিগ্রি, ইনিশিয়াল অ্যাঙ্গেলটা 90, বাট এটা যখন চেঞ্জ করবে তাহলে এরিয়াটা কিন্তু এরিয়ার নরমালটা কিন্তু চেঞ্জ হতে থাকবে, তাহলে থিটাটা চেঞ্জ হচ্ছে। তাহলে 3 নম্বর ছবিতে সাপোজ দিস ইজ এন ক্যাপ, তো ইনিশিয়াল যে অ্যাঙ্গেলটা সেটা 90 ডিগ্রি ছিল, এবার এই যে অ্যাঙ্গেলটা সেটা কিন্তু চেঞ্জ করতে থাকবে থিটা, ইনিশিয়ালি থিটার ভ্যালু 90, মানে থিটাটা কি অ্যাঙ্গেল বিটুইন ম্যাগনেটিক ফিল্ড এন্ড নরমাল ডিরেকশন অফ দ্য এরিয়া। নরমাল ডিরেকশনটার সঙ্গে যে ম্যাগনেটিক ফিল্ডের যে অ্যাঙ্গেল সেটা চেঞ্জ হবে, তাহলে দিয়ে ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে 3 নম্বর ছবিতে। ফ্লাক্সের পরিবর্তন তাহলে 3 ভাবে হতে পারে, পরিবর্তন থিটা এর পরিবর্তনের
জন্য। ওকে, এই হচ্ছে বেসিক আমাদের তিনটে উপায় যেভাবে আমরা ফ্লাক্সের চেঞ্জ করতে পারি। ওকে, তো ফ্যারাডেস ল এবার আমাদের দেখতে হবে ফ্যারাডেস লতে আমরা কি পড়ে নেব। ফ্যারাডের আমরা দুটো ল আছে জানি। তো কোন একটা কয়েল, এই ছবি তোমরা আগেও ছোটবেলায় দেখেছো, আমাদের বইতে থাকতো। তো এই যে লাইনস অফ ফোর্স, ফার্স্ট কেসটাই যদি ভাবি, ওকে, তো ফ্যারাডের ল কি বলছে, কোন একটা ক্লোজ লুপের ভেতর দিয়ে এই লুপের সঙ্গে লিংকড বা জড়িত চৌম্বক ফ্লাক্স যদি পরিবর্তন হয়, চৌম্বক ফ্লাক্সের যদি পরিবর্তন হয়, তাহলে একটা আবিষ্ট তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়। কোন তলের ভেতর দিয়ে বদ্ধ বর্তনীর মধ্যে দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের যদি পরিবর্তন হয়, ফাই যদি চেঞ্জ করে, তাহলে এখানে একটা ইএমএফ ইনডিউসড করবে এবং এখানে একটা ইনডিউসড কারেন্ট তৈরি হবে। তাহলে ফাই পরিবর্তনে, আমি তোমাদের ডেফিনেশন লেখাচ্ছি না, জাস্ট বোঝাচ্ছি, পরিবর্তনে ইএমএফ ইনডিউসড হবে। পরিবর্তন মানে ফ্লাক্সের পরিমাণ বাড়তেও পারে, ফ্লাক্সের পরিমাণ কমতেও পারে, মানে কাছে আসলেও হবে, দূরে গেলেও হবে, চেঞ্জ ইনডিউসড হবে। এবং বদ্ধ লুপে, ক্লোজড লুপে ইনডিউসড কারেন্ট ফ্লো করবে। বদ্ধ লুপে ইনডিউসড কারেন্ট ফ্লো করবে। তাহলে কোনো বর্তনীর সাথে জড়িত চৌম্বক প্রবাহের বা চৌম্বক ফ্লাক্সের যদি পরিবর্তন হয়, তাহলে বর্তনীতে তড়িৎচালক বল আবিষ্ট হয়, ইনডিউসড হয়, এবং বদ্ধ পথে সেখানে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। এটাকে বলা হচ্ছে ইনডিউসড কারেন্ট বা আবিষ্ট তড়িৎ প্রবাহ। ওকে, এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট বলছে the magnitude of EMF, induced EMF, is proportional to the time rate of change of flux. The magnitude of induced EMF E proportional to d phi m dt. আবিষ্ট তড়িৎচালক বলের মান হচ্ছে চৌম্বক প্রবাহের পরিবর্তনের হারের সাথে সমানুপাতিক। ইনিশিয়ালি এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি equals to some constant. This is the number of turn, পাক সংখ্যা d phi dt. এন্ড এখানে একটা কনস্ট্যান্ট d phi dt। এটাকে আমরা এই ফর্মে লিখতে পারি n চেঞ্জ বলেছে phi 2 ডিফারেন্স phi 1 বাই t। এই ফর্মে আমরা ফ্লাক্সের চেঞ্জ থেকে ক্যালকুলেট করতে পারি। এটাকে আমরা অনেক কটা ফর্মে লিখব। এবার যদি এখানে আমরা ধরে নিই phi equals to b into a, maximum flux, phi equals to b into area, phi equals to b into a, তাহলে এই সূত্র থেকে আমরা লিখতে পাচ্ছি, দেখো E সমান n, যদি এরিয়াটা কনস্ট্যান্ট থাকে, লুপের এই এরিয়া কনস্ট্যান্ট থেকে b চেঞ্জ হয়, তাহলে এখানে এটাও যদি বসিয়ে দিই, তাহলে এটা কমন বাইরে এলো n a db dt, তোমাদের অঙ্কে কাজে লাগবে।
এবার এটা হলো ইনডিউসড ইএমএফ। ইএমএফটা কি করে ক্যালকুলেট করব? তাহলে এন, এনটা হলো পাক সংখ্যা, এটা হলো লুপের ক্ষেত্রফল, ডিভিডিটি হলো ডি এর মানে পরিবর্তন। কোন নিউমেরিক্যালে ফাই থাকবে ওয়েবার, এত থেকে এত চেঞ্জ হলো, ডিরেকশন উল্টে গেল, এগুলো খেয়াল রাখতে হবে ফাইটা কি চেঞ্জ হচ্ছে। আর কোন ক্ষেত্রে বলে ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ হচ্ছে। ওকে, এটা আমাদের দুটো সূত্র, এই দুটো সূত্র আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে ফর নিউমেরিক্যাল প্রবলেম, এটা আমাদের ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা ইনডিউসড কারেন্টটা কি করে ক্যালকুলেট করব? দেন ইনডিউসড কারেন্ট আর যদি ধরি রেজিস্ট্যান্স অফ কয়েল, এখানে যে কুণ্ডলীটা ব্যবহার করছি তার রোধ হলো আর, তাহলে ইনডিউসড কারেন্ট হবে ইনডিউসড কারেন্ট তাহলে হবে ই বাই আর, আই কাছে তাহলে হলো এন এ বাই আর ডিবি ডিভি। ওকে, এটা দিয়ে আমরা ইনডিউসড কারেন্টটা ক্যালকুলেট করে ফেলতেই পারি। তো এবার এই যে ইনডিউসড কারেন্ট চেঞ্জ হলো তার জন্য কতখানি চার্জ ফ্লো করলো, কারেন্ট ফ্লো করছে মানে চার্জ ফ্লো হচ্ছে, তো সেটা আমরা কি করে ক্যালকুলেট করব এবার আমরা দেখে নেব। তো দেখো আই মানে আমরা জানি ডিকিউ ডিটি। ওকে, এই সূত্রগুলোকে আবার এখানে লিখে দিই। ফার্স্ট ল চলছে, সেকেন্ড ল, ফ্যারাডের ল তোমরা স্টেটমেন্ট করবে। তাহলে ই সমান এন ডি ফাই এম ডিটি, ফার্স্ট এক নম্বর সূত্র পেলাম, এটাকে ভেঙে লিখলাম ই সমান এন এ ডিবি ডিটি, দু নম্বর। তিন নম্বর পেলাম কারেন্টের ক্ষেত্রে আমার যদি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে দিই তাহলে এন বাই আর ডি ফাই ডিটি হতে পারে, বা এন এ বাই আর ডিবি ডিটি হতে পারে। ডিবি মানে বি এর চেঞ্জ, বি এর চেঞ্জটা ক্যালকুলেট করতে হবে, এটা খেয়াল রাখবে। এবার কতখানি চার্জ ফ্লো হলো, কারেন্ট যাচ্ছে মানে আধান প্রবাহ, প্রবাহিত আধান যদি বার করতে হয়, প্রবাহিত আধান কতখানি সেটা যদি আমাদের ক্যালকুলেট করতে হয়, আই সমান দেখো ডিকিউ ডিটি। এবার আই সমান পেয়েছি এন বাই আর ডি ফাই ডিটি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি অতএব কিউ সমান এন বাই আর ইন্টিগ্রেশন ডি ফাই, মান ফাই 1 থেকে ধরলাম ফাই 2 তে চেঞ্জ হয়েছে, তাহলে n বাই r, this is n by r phi 2 minus phi 1. another formula, প্রবাহিত আধান কতখানি তাহলে পেলাম q সমান পেয়ে গেলাম n by r phi 2 minus phi 1. প্রবাহিত আধানের নির্ণয়ের যে সূত্র সেটাও আমরা পেয়ে গেলাম, তোমরা সেটা সূত্রগুলো দিয়ে আমাদের অঙ্ক করতে হবে এবং প্রতিটা সূত্র ভালো করে দেখে নিতে হবে। তাহলে আমরা এখানে যেটা পেলাম, যেহেতু এখানে ফাই 1 না ফাই 2 কোনটা বড় তার জন্য এটা আমরা ডিফারেন্স চিহ্ন ইউজ করতে পারি, সেটা তোমাদের ব্যাপার চেঞ্জ। এটা আমরা তাহলে লিখছি এই সূত্রটা কি, q equals to n d delta phi m by r, that is net change in flux, n মানে পাক সংখ্যা ইনটু ওটা মোট ফ্লাক্সের পরিবর্তন বাই রোধ। তাহলে প্রবাহিত আধান বার করতে হবে, তাহলে কি মোট ফ্লাক্সের পরিবর্তন বাই রোধ। এই সূত্রের সাহায্যে আমরা প্রবাহিত আধানের মান নির্ণয় করে ফেলতেই
পারি। এরপর চলে আসি ফ্যারাডে ল থেকে যে যে সূত্রগুলো হয় তোমাদের একত্রিত করে দিয়েছি, আশা করি তোমরা এই সূত্রগুলোতে অঙ্ক করে ফেলতেই পারবে। তো এরপরে আমাদের যেটা করতে হবে লেন্স ল। লেন্স ল কি বলছে? তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে আবিষ্ট প্রবাহ অভিমুখ এমন হবে যা নিজের সৃষ্টির কারণকে বাধা দেবে। খুব ইন্টারেস্টিং। তোমরা এখন যেহেতু ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট পড়ে ফেলেছো, তাহলে জিনিসটা খুব ইজিলি বুঝে যাবে জিনিসটা। তাহলে কি বললাম? তড়িৎ চুম্বকীয় আবেশের ক্ষেত্রে প্রবাহটা এমন দিকে হবে যাতে করে সে নিজের সৃষ্টির কারণকে বাধা দেয়। তো ধরো এই একটা কয়েল আছে, তার দিকে তুমি একটা নর্থ পোল নিয়ে আসছো। নর্থ পোল থেকে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় আমরা জানি। তাহলে এই জন্য ম্যাগনেটিক ফিল্ড এদিকে, নর্থ পোলটার কাছে আনছো। তাহলে এই ম্যাগনেটিক ফিল্ডকে আটকাতে গেলে আমাদের নিশ্চয়ই অপোজিট ডিরেকশনে ম্যাগনেটিক ফিল্ড দরকার হবে। তাহলে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ডের দরকার হবে কোন দিকে? এই ডিরেকশনে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ডটা অপোজিট ডিরেকশনে দরকার হবে। তাহলে আমাদের উপায় কি? তাহলে যদি ম্যাগনেটিক ফিল্ড এদিকে দরকার হয়, তাহলে কারেন্টটা ফ্লো হতে হবে। দেখো আমাদের আঙুলে চলে এসেছে। তাহলে অবশ্যই এখানে যে কারেন্ট ফ্লো করবে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। সেই কারণেই আমরা তাহলে ডিরেকশন, তাহলে যে কারণে বাধা দেয় মানে হচ্ছে অপোজ করা। যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য ইন্ডাকশন ঘটছে, যে ম্যাগনেটিক ফিল্ডের জন্য ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ঘটছে, সেই ইন্ডাকশনটাকে আটকাতে হবে। সিমিলারলি তাহলে কারেন্টটা হলো অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাট ইজ নর্থ পোলের মতো বিহেভ করবে। সিমিলারলি এখান থেকে যদি আমরা নর্থ পোলটাকে দূরে নিয়ে যাই বা সাউথ পোলকে কাছে নিয়ে আসি, একই ব্যাপার। সাউথ পোলের জন্য ফিল্ড এদিকে, সাউথ পোলের ফিল্ডটা ওদিকে, কারণ নর্থ থেকে শুরু হয়, বলরেখাগুলো এদিকে ঘুরে এসে সাউথ পোলে মিশে যায়। তাহলে কয়েলে এমন ফিল্ড দরকার যার জন্য ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ডটা এর অপোজিট দিকে হবে। ওকে, দিস ইজ বি ইনডিউসড। তাহলে কোন দিকে হবে? এদিকে। তাহলে ক্লকওয়াইজ কারেন্ট যাবে। তাহলে ইনডিউসড কারেন্টের ডিরেকশন হবে অপোজিট ডিরেকশনে সব সময় আমাদের। সেই জন্য এটা ব্যাক ইএমএফ জেনারেট করছে। মানে মেন একটা আমি ছবি আঁকবো, তাহলে ব্যাপারটা বুঝতে পারবো। তাহলে এখানে ক্রিয়েট হলো সাউথ পোল, ক্লকওয়াইজ মানে সাউথ পোল আমরা জানি। ওকে, তাহলে ইনডিউসড ফিল্ড কে অপোজ করে দিচ্ছে। ওকে, তাহলে এইভাবে হচ্ছে আমাদের ফ্যারাডে ল থেকে আমরা পেলাম হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ইনডিউসড ইএমএফ এর মান, কারেন্টের মান, আর এখান থেকে আমরা ডিরেকশন। এছাড়াও ফ্যারাডে ল থেকে বার করা যায়, আমাদের ফ্লেমিং এর ল থেকে, ফ্লেমিং এর ডান হস্ত নীতি বা দক্ষিণ হস্ত নীতি আমরা জানি। তো সেটা থেকে আমরা ইনডিউসড কারেন্টের ডিরেকশন বার করতে পারি, সেটা আসছি পরে। তো এবার যদি আমাদের এরকম একটা লুপ থাকে, কয়েল, এইগুলো হলো ডাইনামিক ইএমএফ। ইএমএফ দু রকমের হয়, ডাইনামিক ইএমএফ। এখানে যেটা বলছি স্ট্যাটিক, একটাই কয়েল, তো এখানে একটা ব্যাটারি যুক্ত করা আছে, আমরা এখানে চাবি দিয়ে দিয়েছি। ওকে, এখানে পরিবর্তনশীল রোধ আছে। রোধটা পরিবর্তনশীল হলে কি হবে? এখান দিয়ে যে কারেন্টটা সেটা ফ্লো করবে, সেটা চেঞ্জ হবে, মানে বি চেঞ্জ হবে, কারণ কয়েলের ক্ষেত্রে বি এর সূত্র আমরা জানি মিউ এন আই। যদি এখানে আমাদের কারেন্টটা চেঞ্জ করে, কারেন্টটা যদি চেঞ্জ করে, আই যদি চেঞ্জ করে, তাহলে আই চেঞ্জ হলে এদিকে কারেন্ট যাচ্ছে, এই পাক যাচ্ছে, কারেন্ট যাচ্ছে এদিকে ডিরেকশন, এই বের হচ্ছে, এই ঢুকছে। তাহলে এই দিক দিয়ে দেখছি ক্লকওয়াইজ, দিস ইজ সাউথ পোল। তাহলে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা হবে, তাহলে এর নিজস্ব যে ম্যাগনেটিক ফিল্ড তার ডিরেকশনের দিকে।
কয়েলের যে ম্যাগনেটিক ফিল্ড আমরা দেখতে পাচ্ছি, এদিক দিয়ে ঢুকলো, ক্লকওয়াইজ ঢুকলো, ওকে, ওদিক দিয়ে আমাদের না, এটা অ্যান্টি ক্লকওয়াইজ ঢুকেছে আমার ছবি অনুসারে, হলেই হলো, কোনো একটা ভাবলেই হলো, ভাবলাম এদিকে, এটা আমাদের এই দিক থেকে দেখে মনে হচ্ছে এই বের হচ্ছে, মানে এদিকে প্রবেশ করবে, ম্যাগনেটিক ফিল্ড এদিকে হবে, এই আছে কারেন্টটা আমাদের এদিক থেকে দেখতে পাচ্ছি আমরা এরকম, তাহলে ফিল্ডটা এদিকে, তাহলে এটা হচ্ছে কারেন্ট ফ্লো এর জন্য যে ম্যাগনেটিক ফিল্ড সেটা বি, যেটা আমরা সলিনয়েডে করেছিলাম, সলিনয়েডের ডিবি ইকুয়াল টু মিউ এন আই। এবার আইটা যদি চেঞ্জ হয়, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, ভেরিয়েবল রেজিস্ট্যান্স, ভেরিয়েবল রেজিস্ট্যান্স which is known as rheostat, বা রেগুলেটর রেজিস্ট্যান্সটা ভ্যারি করাচ্ছে, তাহলে কারেন্টটা চেঞ্জ হবে। তাহলে এর যদি ফিল্ডটা এদিকে হয়, তাহলে ইনডিউসড যে ফিল্ড, ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ডটা নিশ্চয়ই এদিকে হবে, কারণ লালটাকে দিয়ে আমি ইনডিউসডটাকে লিখছি, আগে ছবিতেও তাই গেছি, ইনডিউসড ইএমএফ যেটা জেনারেট করবে সেটা কিন্তু অপোজিট ডিরেকশনে হবে, সেটা যে কারণে প্রবাহ তৈরি হচ্ছে সেই প্রবাহের কারণটাকে বাধা দেবে লেঞ্জের সূত্র অনুসারে। তাহলে এখানে ইনডিউসড কারেন্টটা দেখো উল্টো দিকে যাচ্ছে, তার মানে ওই কারেন্টের যদি ইএমএফ ভাবি, ওই কারেন্ট যেই ইএমএফ এর জন্য হচ্ছে সেটা কিন্তু আমাদের এই দিকে যদি যায়, জিনিসটা যদি এদিকে যায়, তাহলে কারেন্টটা এইভাবে অ্যান্টি ক্লক, তাহলে ফিল্ডটা এদিকে, তাহলে কারেন্টটা অ্যান্টি ক্লক আসছে, মানে এই দিক দিয়ে কারেন্ট ঢুকছে, এইভাবে ঢুকে আসছে, ঢুকে দিয়ে এদিক দিয়ে বেরিয়ে চলে আসছে, মানে অপোজিট ডিরেকশন। তাহলে এইটা হচ্ছে আমাদের নর্মাল কারেন্টের ডিরেকশন, আর ইনডিউসড কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এই ডিরেকশনে, এই ডিরেকশনে আমাদের ভুল আঁকলাম, নর্মাল কারেন্টটাই হচ্ছে, ওইটা ঠিক ছিল, এটা এই কারেন্টটা এদিকে, নর্মাল কারেন্টটা এদিক দিয়ে পাঠিয়েছি, তাহলে ইনডিউসড কারেন্টটা ইনডিউসড হচ্ছে এদিকে, ইনডিউসড কারেন্ট, ওকে। তো এই জন্য এখানে যে ইএমএফটা তৈরি হলো, দেখো এটা কারেন্টের দিক থেকে দিতে গেলে ব্যাটারিটা কোন দিকে হতে হবে, এদিকটা বড় হতে হবে, তার মানে এখানে যে ইএমএফটা তৈরি হচ্ছে তাকে ব্যাক ইএমএফ বলতে হবে, ওকে। তো আমরা এইভাবে, তাহলে এটা হলো স্ট্যাটিক ইএমএফ একটা কয়েলের মধ্যে, এখানে কোনো চুম্বককে সরানো হচ্ছে না, কয়েলকে মুভ করা হচ্ছে না, এটাকে ফিক্সড রেখে হয় এটাকে সরাতে হবে কিংবা দুটোকেই সরাতে হবে, তাহলে ডাইনামিক, স্ট্যাটিক নয়, গতিশীল অবস্থায় আছে, আর এটা হলো স্ট্যাটিক ইএমএফ, এখানে যে ইএমএফটা তৈরি হচ্ছে এটা হলো স্ট্যাটিক ইএমএফ। দুটো সাইডে করা হয়, এক নম্বর সেলফ ইন্ডাকশন, আর হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশন। এই দুটোর ক্ষেত্রে আমাদের স্ট্যাটিক ইএমএফ এটা ইউজ করা হয়, মানে এক কয়েলটাকে এখানে কোনো ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে না, জাস্ট কারেন্টকে চেঞ্জ করে। আশা করি তোমরা কারেন্টের ডিরেকশনটা ক্লিয়ার করতে পেরেছো। ব্যাক ইএমএফটা লেঞ্জের সূত্র থেকে আসছে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা নিজস্ব ম্যাগনেটিক ফিল্ড বাঁ দিক থেকে ডান দিক থেকে বাঁ দিকে, তাহলে ইনডিউসড ম্যাগনেটিক ফিল্ড অবশ্যই সেই ম্যাগনেটিক ফিল্ডকে অপোজ করবে বা আটকানোর চেষ্টা করবে, কারণকে বাধা দেবে সৃষ্টি, সেই জন্য তার ডিরেকশনটা আমরা দেখিয়ে দিয়েছি এই ডিরেকশনে, এবং সেখান থেকে আমরা পেয়ে গেছি আমার এখানে কারেন্টের দিকটা, ইনডিউসড কারেন্টের দিকটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর নর্মাল কারেন্টের ডিরেকশনটা হচ্ছে ক্লকওয়াইজ। তো ইনডিউসড কারেন্টটাকে সেই জন্য বলা হচ্ছে যে ইএমএফ থেকে তৈরি হচ্ছে, সেই এখানে যে ইএমএফটা তৈরি হলো, যে ইনডিউসড ইএমএফ যেটা হলো এটা হচ্ছে ব্যাক ইএমএফ, ইনডিউসড ইএমএফ কে সেই জন্য বলা হচ্ছে ব্যাক ইএমএফ। সেই জন্য লেঞ্জের সূত্রে E - d phi m dt ইউজ করতে হবে। তো আগে যে ফ্যারাডের সূত্র পেয়েছিলাম, জাস্ট এটা ম্যাগনিটিউড অফ induced EMF is proportional to the time rate of change of flux, but this minus denote the its direction, এই মাইনাস চিহ্নটা কি ডিনোট করছে বা চিহ্নিত করছে কি ব্যাক ইএমএফ এর ডিরেকশন, যেটা ইনডিউসড কারেন্টের দিক নির্দেশ করবে এই সূত্র থেকে। এরপর চলে যাব induced EMF in a conducting rod moving through a uniform magnetic field, আমাদের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এটা আমরা করব। Induced EMF in a conducting rod
induced EMF in a conducting rod which is moving in a conducting rod moving through a moving সিলেবাসে যা আছে সেটা আমি হেডিংটা দিচ্ছি through a uniform magnetic field খুব ইম্পর্টেন্ট খুব ভালো করে বুঝতে হবে এখান থেকে আমাদের বেশ কিছু প্রবলেম আসে তাহলে induced EMF in a conducting rod moving in a which is moving through a uniform magnetic field আচ্ছা আমরা ছবিটা আঁকি তো ধরো suppose this is xy plane this is z okay this is a conducting rod একটা পরিবাহী রড যেটা xy তলে আছে তো আমরা এখানে ধরে নিচ্ছি ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা ডাউনওয়ার্ড that is B vector equals to B minus B k cap okay সুষম চৌম্বক ক্ষেত্রের অভিমুখ আমি ধরে নিয়েছি লম্বভাবে নিচের দিকে কাজ করছে ওকে নেগেটিভ z axis তাই মাইনাস দিস ইজ ইউনিফর্ম বা সুষম চৌম্বক খুব ভালো করে বুঝবো তো এটা একটা ইউনিফর্ম স্পিড নিয়ে মুভ করছে এদিকে যাচ্ছে ধরলাম এদিকে তার স্পিড হলো v তাহলে অ্যাঙ্গেল বিটুইন এই ছবি অনুসারে তাহলে v এর ডিরেকশনটা এদিকে দ্যাট ইজ v jk v গেছে v jk একটা টাইম পর আফটার সার্টেন টাইম ডেল্টা টি সময় পর ধরলাম এটা এখানে এসেছে this is delta x suppose length of the rod L তো ডেল্টা টি টাইম আমরা ধরলাম তার ডিসপ্লেসমেন্ট হচ্ছে along magnetic field ম্যাগনেটিক ফিল্ডের ভিতর দিয়ে সে কতখানি যাচ্ছে মানে চৌম্বক ক্ষেত্রগুলো এইভাবে আছে এই হলো একটা রড এইভাবে ছেদ করতে করতে বলরেখাগুলোকে ছেদ করতে করতে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা তাহলে এই যে ডেল্টা টি টাইমে সে ডেল্টা এক্স পরিমাণ মুভ করলো তাহলে সে এই এরিয়াটা চেঞ্জ করেছে xy তলে তার যে এরিয়া এটা হচ্ছে এটা সে এতখানি এরিয়া কভার করেছে তাহলে এরিয়ার যে দিক এইদিকে লম্ব দিস ইজ এরিয়ার লম্ব দিকটা হচ্ছে কে ক্যাপ আশা করি তোমরা ছবিটা বুঝতে পারছো এরিয়ার দিকটা হচ্ছে কে ক্যাপ আমি লাল কালি দিয়ে লিখলে তোমাদের দেখতে একটু অসুবিধা হতে পারে আমি লাল কালো দিয়ে করে দিচ্ছি এই তলের যে ক্ষেত্র ভেক্টরটা সেটা কে ক্যাপ ওকে তাহলে ডেল্টা টি সময় অবকাশে ডেল্টা টি টাইম ইন্টারভ্যালে xy তলে L দৈর্ঘ্যের পরিবাহী দণ্ডের যেমন ধরো আকাশ দিয়ে এরোপ্লেন উড়ে যাচ্ছে উড়ে চলে গেল তো তার যে দুটো ডানা আছে সেই দুটো তাকে বললাম এল সেটা উড়ে চলে যাচ্ছে তাহলে ম্যাগনেটিক ফিল্ড যে আর্থের ম্যাগনেটিক ফিল্ড আছে সেটা কাট করতে করতে দণ্ডের সরণ ডেল্টা এক্স তাই যদি হয়
তাহলে this is b vector minus b k cap, ওকে। তাহলে সরণ যদি dx হয় তাহলে অতিক্রান্ত ক্ষেত্রফল কত? অতিক্রান্ত ক্ষেত্রফল ডেল্টা a যদি হয় তাহলে সেটা l dx, লেন্থ হলো l আর ব্রেডথ হলো x dx। তাহলে এরিয়া ভেক্টরটা অর্থাৎ ডেল্টা এরিয়া l ডেল্টা x, ডিরেকশন কোন দিকে? লম্ব দিক হলো k cap, তাহলে এটা এরিয়া ভেক্টর। দেন ইনডিউসড ইএমএফ, এটা আমাদের ক্যালকুলেট করতে হবে। ইনডিউসড, আচ্ছা তাহলে প্লাই এক্সচেঞ্জ, ওকে। তাহলে ফ্লাক্স এক্সচেঞ্জ, ফ্লাক্সের পরিবর্তন কত? ডিফাই b ডট dA, ds লিখলাম না, dA লিখেছি যেহেতু এখানে। তাহলে দেখো this is minus k cap, k dot k 1, তাহলে b minus dl dx, মানে এটা মাইনাস আছে। দেন ইনডিউসড ইএমএফ, অতএব এই যে দুটো প্রান্ত তার মধ্যে কতখানি আমাদের তড়িৎচালক বল আবিষ্ট হলো, বা এই দুটো প্রান্তের মধ্যে বিভব পার্থক্য। দেন পোটেনশিয়াল ডিফারেন্স অর ইনডিউসড ইএমএফ, কারণ পোটেনশিয়াল মানেই potential difference between two ends of the rod, E সমান potential difference টা কত হচ্ছে? E সমান minus del phi m del t, তাহলে মাইনাস এ মাইনাস এ প্লাস bl delta x delta t, that is v, this is bl v। তো ইনডিউসড ইএমএফ বা পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু এন্ডস অফ দ্য রড আমাদের চলে আসছে BLV, ওকে। এবার কতগুলো কথা আছে, কতগুলো ছবি আছে, এটা আমাদের একটু ভালো করে বুঝতে হবে। তাহলে আমাদের জেনারেল সূত্র পেয়ে গেলাম ইনডিউসড ইএমএফ এর BLV। ছোট ছোট ছবি দিয়ে আমি কতগুলো জিনিস বলবো, তোমরা খেয়াল করবে। কেস 1, ওটাই কন্টিনিউয়েশন। রডটা যদি ম্যাগনেটিক ফিল্ডের দিকে, ভেলোসিটি ডিরেকশনের দিকে, that is the angle between b vector and v vector is 90 ডিগ্রি, তাহলে চুম্বক ক্ষেত্রের সাথে সমকোণে গতিশীল হয়। তার ক্ষেত্রে ইএমএফ টা কত হলো? VLV। তাহলে মনে রাখতে হবে B আর V সব সময় পারপেন্ডিকুলার। সাপোজ কেস 2, সাপোজ দিস ইজ ম্যাগনেটিক ফিল্ড, ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, সাপোজ এইটা যাচ্ছে, এই যে দ্বন্দ্বটা সেটা এই ডিরেকশনে যাচ্ছে, অ্যাঙ্গেলে যাচ্ছে theta, then component of V along perpendicular direction of B, এদিকে তার কম্পোনেন্ট কত? V cos theta, V sin theta। তাহলে যদি চুম্বক ক্ষেত্রের সাথে থিটা কোণে গতিশীল হয় সেই ক্ষেত্রে ইনডিউসড ইএমএফ হবে BL, ভিটা হলো V sin theta, ওকে। চুম্বক ক্ষেত্রের সঙ্গে যদি থিটা কোণে গতিশীল হয় তাহলে ইনডিউসড ইএমএফ হলো BLV sin theta। কেস 3, ম্যাগনেটিক ফিল্ড যদি নিচের দিকে থাকে, মুভ করে যদি অ্যাঙ্গেল থিটা উইথ হরাইজন্টাল অনুভূমিকের সঙ্গে থিটা কোণে যায়, তাহলে এদিকে হচ্ছে V cos theta তার কম্পোনেন্টটা। তাহলে এই ক্ষেত্রে ইনডিউসড ইএমএফ হবে BLV
sin theta, sorry, cos theta। ওকে, কেস 4, কেস 4 হচ্ছে দেওয়া আছে ভূচৌম্বক ক্ষেত্রে মোট প্রাবল্য বা মোট প্রাবল্য দেওয়া, আমি বললাম ধরো একটাও কেস তাহলে হবে চৌম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশ, উপাংশ দেওয়া আছে বি। কোন স্থানে ভূচুম্বক ক্ষেত্রে অনুভূমিক উপাংশ দেওয়া আছে বি, সেই চুম্বক ক্ষেত্র দিয়ে একটা এরোপ্লেন উড়ে যাচ্ছে, তাহলে এরোপ্লেনের দুটো ডানার মধ্যে এরোপ্লেনটাকে একটা যদি পরিবাহী মনে করি, এল দৈর্ঘ্যের ডানার দৈর্ঘ্য, তাহলে সেই পরিবাহীতে কতটা ইনডিউসড ইএমএফ হবে। আর কি দেওয়া আছে বিনতি কোণ, এর অনেক কেস হয় থিটা। তাহলে দেখো অনুভূমিক উপাংশ দ্যাট ইজ বিএইচ, হরিজন্টাল কম্পোনেন্ট, দিস ইজ বিএইচ। তাহলে আমাকে সবসময় এই দিকটা নিতে হবে, এরোপ্লেন যাচ্ছে এদিকে। আমাকে কি শিখেছি, ভি এর সঙ্গে বিটা 90 ডিগ্রি কোণে থাকবে, বিটা এর সঙ্গে বি 90 ডিগ্রি, এই বরাবর হচ্ছে বিএইচ tan থিটা। আর আমরা পড়েছিলাম বিভি বাই বিএইচ ইকুয়ালস টু দিস ইজ থিটা। বিনতি কোণের সূত্রে পড়েছিলাম দিস ইজ বিভি, বি ভার্টিক্যাল, বিভি ইকুয়ালস টু বিএইচ tan থিটা। তাহলে সেই ক্ষেত্রে ইনডিউসড ইএমএফটা কত হবে, বিভি, বি ভার্টিক্যাল উল্লম্ব উপাংশ ইনটু এল ইনটু ভি, দ্যাট ইজ বি যেটা দেওয়া আছে এল ভি tan থিটা। এখানে থিটাটা কিন্তু কোনো কোণ নয়, এটা হচ্ছে নরমাল, মানে এইখানে এরোপ্লেন উড়ে যাওয়ার কোণ নয়, এটাকে বলা হচ্ছে বিনতি কোণের ক্ষেত্রে। এছাড়া দুটো কোণ দেওয়া থাকলেও জিনিসটাকে আরো জটিল জায়গায় নিয়ে যাওয়াই যেতে পারে। এটা একটা কেস করলাম। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে একটা এল দৈর্ঘ্যের পরিবাহী, এটা অনুভূমিক দিকে গতিশীল হলো, যদি রোটেট করে, if a metallic rod of length L rotate about the one end, একটা মেটালিক রড হচ্ছে পরিবাহীর ঘূর্ণন, কোন একটা কি বলেছে, if a metallic rod of length L rotates about one of its end in a plane perpendicular to the magnetic field, then we have to calculate the induced EMF. তো এই হচ্ছে একটা দুটো ছবি আঁকবো আমি, মানে একটা সুষম চৌম্বক ক্ষেত্র, আমি আবার প্লেন দিয়েই দেখাচ্ছি। তো এই ধরে একটা পরিবাহী, এই পরিবাহীটা এখানে ঘুরে যাচ্ছে এইভাবে, এভাবে একটা দিকেই ঘুরছে, আমি একদিকে ঘুরতে পারছি না, এইভাবে ঘুরে যাচ্ছে। তাহলে এর দুটো এন্ডের মধ্যে যেমন সাইকেলের রিং ঘোরাচ্ছে, ধরো চুম্বক ক্ষেত্র, পৃথিবীর চুম্বক ক্ষেত্রে একটা সাইকেলের রিংকে ঘোরাচ্ছে, বৃত্তপথে ঘুরছে, তাহলে কেন্দ্র আর রিমের মধ্যে মানে স্পোক আছে, স্পোকগুলোকে একটাই ধরতে হবে, কতখানি পোটেনশিয়াল ডিফারেন্স তৈরি হবে, কারণ সবগুলো স্পোক প্যারালালে আছে, সমান্তরালে। তো এইভাবে যদি আঁকি আমি জিনিসটাকে, আঁকাটা আমার ঠিক পছন্দ হয় না, তাও আমি আঁকছি, omega real magnetic field like this. So you have to calculate the potential difference between two ends. This is center and this is ring. এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা কত হবে সেটা আমাদের ক্যালকুলেট করতে হবে। তাই লিখেছি পরিবাহী ঘূর্ণন বা ওমেগা হচ্ছে তার কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার স্পিড, এ কন্ডাক্টিং রড rotate with a constant angular speed omega in a uniform magnetic field. এটা চুম্বক ক্ষেত্রে সুষম চুম্বক ক্ষেত্রে ঘুরছে। তো ছবিটা আমি আরেকটা ভাবে আঁকি, এটা তোমরা দেখে নিলে। তো নেক্সট আমি যে ছবিটা আঁকবো, আমি আবার সবসময় 3D ছবি আঁকতে পছন্দ করি, তোমরা এতদিন আশা করি বুঝতে পেরেছো। তো জিনিসটা এভাবে ঘুরছে XY প্লেন।
একটা সেন্টার, জিনিসটা xy প্লেনে ঘুরছে, পরিবাহীটা কোনো সময় এখানে ছিল এই এন্ডে। এবার তাহলে ম্যাগনেটিক ফিল্ডে ধরে নিচ্ছি কোন দিকে, ডাউনওয়ার্ড। আছে, ছবিটা স্পষ্ট করলাম না, এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, দ্যাট ইজ ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে বি কে ক্যাপ মাইনাস। পরিবাহীর ঘূর্ণন গতির ক্ষেত্রে ইনডিউসড ইএমএফ কি হবে সেটা আমরা দেখব। আশা করি তোমরা ছবিটা বুঝতে পেরেছো। এটা প্রমাণ করার জন্য এর কেন্দ্র থেকে x দূরত্বে একটা ছোট্ট dx নেব। দিস ইজ dx। তো ডেল্টা টি টাইমে এই মাথাটা সরে এখানে গেছে, তাহলে dx টা এখানে গেছে, তাহলে দেখো এরিয়া কভার করেছে, আমরা দেখতে পাচ্ছি ছবিতে সে একটা এরিয়া কভার করেছে এবং কেন্দ্রে একটা কোণ উৎপন্ন করেছে d থিটা। দিস ইজ dx। তাহলে এই যে এরিয়াটা কভার করলো, মানে এই যে আমরা অংশটা পেলাম, this is x, dx টা একটু বেশি বড় হয়ে গেছে, this is center, this is d theta angle, this is area, this is dx। তাহলে এই যে এরিয়াটা আমরা পেলাম তরমুজের মতন, এটা কাটা অংশ, তার যে এরিয়া ভেক্টর সেটা নিশ্চয়ই এদিকে হবে। এরিয়া ভেক্টর সবসময় লম্ব দিকে হয়, মানে এরম দিকে। এরিয়ার ভ্যালুটা কত হবে? এরিয়ার ভ্যালুটা হবে তাহলে কত দেখো, এটা যদি dx, এটা লেন্থ কত x d থিটা, তাহলে x d থিটা dx। খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করবে। তোমাদের বইতে তোমরা যেসব বই পড়ো তাতে এভাবে করা থাকে না, জাস্ট একটা গল্প লিখে ছেড়ে দেয়। দিস ইজ এরিয়া। তাহলে ফ্লাক্সের চেঞ্জ কত? দেন d phi = b ডট dA। এরিয়া ভেক্টরটা তাহলে কত আসছে? এত k ক্যাপ। তাহলে আমরা যেটা পেয়ে গেলাম, এই ছোট্ট অংশে dx অংশের ক্ষেত্রে ফ্লাক্সের চেঞ্জ b মাইনাস আসবে, একটা দেখতেই পাচ্ছি, মাইনাস bx d থিটা dx। তাহলে এই ছোট অংশের মধ্যে দেন অতএব আবিষ্ট dx অংশে আবিষ্ট তড়িৎচালক বল dE, dx অংশ লিখলে বললাম dE লিখলাম, this is d phi dt। তাহলে মাইনাস d phi, that is b x dx d theta dt। আর d theta dt মানে তো ওমেগা, ওমেগা বেগে ঘুরছিল, এটা ওমেগা বেগে ঘুরছে, কৌণিক বেগ মানে কৌণিক সরল বেগের সমান, that is b ওমেগা x dx। তাহলে dx অংশে ইনডিউসড ইএমএফ পেলাম b ওমেগা x dx। এই যে ছোট্ট অংশটা, সেখানে ইনডিউসড ইএমএফ এর মানটা চলে এলো b ওমেগা x dx। তাহলে এই টোটাল লেন্থ l বলেছিলাম, দেন l দৈর্ঘ্যের আবিষ্ট ইএমএফ বা কেন্দ্র এবং পরিধির বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, আবিষ্ট ইএমএফ চলে এলো, দেখো ইন্টিগ্রেট করলে E সমান আসবে b ওমেগা, ইন্টিগ্রেশন দিয়ে লিখি, b ওমেগা x dx। আমরা ইন্টিগ্রেশন করব, কেন্দ্র হলো 0, এটা হলো l, তাহলে 0 থেকে l এর মধ্যে, তো b ওমেগা চলে এলো বাইরে, তাহলে b ওমেগা l স্কয়ার বাই 2 মানে হাফ b ওমেগা l স্কয়ার। তাহলে ইনডিউসড ইএমএফ পেলাম হাফ b ওমেগা
এল স্কয়ার। এবার ধরো এখানটাকে যদি আমরা একটা ফর্মুলা লিখতে পারি, তাহলে ইনডিউস ডিএমএফ হলো এক্ষেত্রে হাফ বি ওমেগা এল স্কয়ার ওমেগা মানে দেখো 2 পাই এফ, ওমেগা মানে জানি হচ্ছে 2 পাই ইনটু এফ, মানে ফ্রিকোয়েন্সি কম্পাঙ্ক, কত কম্পাঙ্কে ঘুরছে ওটা যদি দেওয়া থাকে, তাহলে এটাকে যদি লিখি সমান ই সমান হাফ বি 2 পাই এফ ইনটু এল স্কয়ার, তাহলে বি ইনটু এফ ইনটু পাই এল স্কয়ার মানে এরিয়া। তো এটাও একটা সূত্র। ইনডিউসড ইএমএফ এর এক্ষেত্রে বিএফএ বা হাফ বি ওমেগা স্কয়ার, সূত্রটা একই। এটা হলো ফ্রিকোয়েন্সি অফ রোটেশন আর রিভলিউশন, এটা হলো ফ্রিকোয়েন্সি অফ রোটেশন, কত কম্পাঙ্কে ঘুরছে সেই কম্পাঙ্কটা হলো এফ। তাহলে কম্পাঙ্ক দেওয়া থাকলে সেটা বিএফ ইনটু এরিয়া করলেই চলে আসবে। এই সূত্রটা তোমাদের কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। আর একটা বিষয়ে আসি, আর্মেচার। আর্মেচারের ক্ষেত্রে আমরা একটু দেখি, তো কোন একটা আর্মেচার কুণ্ডলী ঘুরছে এখানে, তাহলে কি হলো একটা পরিবাহী দণ্ড নিয়ে, এগুলো ক্লোজ লুপের ক্ষেত্রে আমরা দেখি। এবার তো কোন একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড, কোন একটা বদ্ধ লুপের ক্ষেত্রে, বদ্ধ লুপে ইএমএফ, ক্লোজ লুপ। সাপোজ দিস ইজ ক্লোজ লুপ, না আছে এক্সটার্নাল সার্কিট আছে, তো এটাকে আমরা তার যে অ্যাক্সিস রোটেট করাচ্ছি। ম্যাগনেটিক ফিল্ডে রোটেট করিয়ে কারেন্ট জেনারেট করব, দ্যাট ইজ জেনারেটর। ওকে, ডায়নামো প্রিন্সিপাল মানে এসি তৈরি হবে। তো দেখো কি করে চেঞ্জ হচ্ছে। তো দিস ইজ এ ডিরেকশন অফ এরিয়া এন ক্যাপ। আমি ধরে নিচ্ছি আর্মেচারের বা বদ্ধ লুপের আর্মেচারে লিখি, আর্মেচারের ক্ষেত্রফল সমানে পাক সংখ্যা সমানে ইনিশিয়াল অ্যাঙ্গেল 90 ডিগ্রি। ইনিশিয়ালি কিন্তু কোনো ফ্লাক্স ক্রস করছে না, কারণ এইটা প্লেনটা ভাবে আছে, বলে রাখাগুলো যাচ্ছে এইভাবে। যেইটা কাট হবে অ্যাঙ্গেলটা যখন আসবে, সাপোজ কোনো একটা সময় ইনিশিয়ালি তাহলে ফিল্ড এরকম আছে, এরিয়াটা এরকম আছে, নরমাল ক্ষেত্র ভেক্টর দিকটা এটা। আর কিছু টাইম পর জিনিসটা একটু কাট হবে, এইভাবে যদি ঘোরে, সাপোজ কোনো সময় এরকম হয়েছে, তখন এরিয়া ভেক্টরটা কিন্তু এইদিকে চলে গেছে। দিস ইজ থিটা, angle between area vector and the vector. This is n cap. Initial angle ছিল 90 ডিগ্রি। ওকে, তাহলে ফ্লাক্স phi মানে আমরা জানি n minus n b into a cos theta, b a cos theta। এবার এটা যদি তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েট করি, then d phi dt equals to
ইনডিউসড ইএমএফ E সমান মাইনাস n ডিভাইডেড মানে মাইনাস cos থিটা মানে প্লাসে চলে আসবে sin মানে থিটা ওমেগা টি ওমেগা বেগে ঘুরছে। তাহলে এটা দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এটা 90 মাইনাস এটা আমরা করে দেব অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে আমাদের NA NBA ddt অফ মাইনাসটা রাখি আপাতত cos থিটা। তাহলে এটাকে লিখতে পারি NB প্লাস ওমেগা sin ওমেগা টি NB ওমেগা A sin ওমেগা টি বাই E ইকুয়ালস টু যেহেতু থিটা ইকুয়ালস টু ওমেগা টি NB ওমেগা this is E0 maximum value of induced EMF আবিষ্ট তড়িৎচালক বলে সর্বোচ্চ মান E0। এটাকে আমরা আর কি ফর্মে লিখতে পারি তাহলে আবিষ্ট কারেন্টটা কত হচ্ছে I N B A ওমেগা বাই R sin ওমেগা টি। ওকে এইভাবে আমরা থিটাটাকে ধরলাম এখান থেকে এই অ্যাঙ্গেলটা যেতে তার t টাইম লাগে থিটা কোণ যেতে সময় লাগে t তাই থিটা ইকুয়ালস টু ওমেগা টি ধরেছি আমরা। থিটা অ্যাঙ্গেল ক্রস করতে আর্মেচারের টাইম লাগছে t তার জন্য থিটা ইকুয়ালস টু ওমেগা টি তাই বসিয়েছি। t টাইম অতটা গেছে না t টাইমে দেখতে গেলে গেছে এইটুকুনি কিন্তু আমরা ধরেছি এই যে অ্যাঙ্গেলটা এখানে আছে এই অ্যাঙ্গেলটা যেতে সময় লাগে t তাই থিটা ইকুয়ালস টু ওমেগা টি। তাহলে NBA ওমেগা বাই R এটাই হচ্ছে ইনডিউসড ইএমএফ এবং ইনডিউসড কারেন্ট বা অল্টারনেটিং কারেন্টের ইকুয়েশন। ইনডিউসড ইএমএফ বা অল্টারনেটিং কারেন্ট পরিবর্তী প্রবাহের রাশিমালায় কিন্তু এটাকে লেখা হয় E0 কে বলা হয় পিক ভ্যালু শীর্ষ মান E0 আর I0 কে বলা হয় এটা হলো I0 এই জিনিসটা হচ্ছে আমাদের I0 প্রবাহের শীর্ষ মান হলো NB A ওমেগা বাই R আর তড়িৎচালক বলে শীর্ষ মান হলো আমাদের NB A ওমেগা এটা হলো তড়িৎচালক বলে শীর্ষ মান। ঠিক আছে তো তোমরা আজকে যে বিষয়গুলো আমি আলোচনা করলাম আজ এখানে শেষ করছি। অনেক কটা সূত্র আলোচনা করেছি তো তোমরা সূত্রগুলো ভালো করে দেখে বই থেকে অঙ্কগুলো করার চেষ্টা করবে। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না কারণ এখানে এই চ্যাপ্টারে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের মতো অত কিছু ক্যালকুলেশন নেই। ক্যালকুলেশনটা কম যুক্তির পরিমাণটা বেশি প্রথম দিকে বেশিরভাগটাই যুক্তি দিয়ে বুঝিয়েছি। তো তোমরা বই থেকে ফ্যারাডের সূত্র লেঞ্জের সূত্র স্টেটমেন্ট এক্সপ্লেনেশনগুলো পড়বে আমিও বুঝিয়ে দিয়েছি। আর বাকি যে ক্যালকুলেশনগুলো ছবি দিয়ে বুঝিয়ে দিয়েছি মেইনলি বি এলভি আর হাফ বি ওমেগা এল স্কয়ার বা বিএফএ এই যে সূত্র দুটো ভালো করে প্র্যাকটিস করবে। এগুলো 3 নম্বরের প্রমাণ হিসাবে প্রায় প্রতি বছরই কম বেশি আসে নিউমেরিক্যাল আর থিওরিটিক্যাল। ওকে তো এই দুটো ভালো করে প্র্যাকটিস করবে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। পরের দিন আমরা পরবর্তী অংশ নিয়ে ফিরে আসবো। আজকে এই বলেই শেষ করছি।